হ্যালো স্টুডেন্টস, পুলি সিরিজের আজকের এই তৃতীয় ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। প্রথম দুটো ক্লাস নিশ্চয়ই তোমরা দেখেছো। ফার্স্ট ক্লাসটায় আমি শিখিয়েছিলাম যে একটা ফিক্সড পুলি এবং স্ট্রিং দিয়ে যদি ভার্টিক্যালি দুটো ব্লককে জয়েন করা থাকে তাহলে কোন ট্রিক্স অ্যাপ্লাই করে ওই স্ট্রিং এর বা ব্লকের অ্যাক্সিলারেশন নির্ণয় করতে হয়, বা ফ্রি বডি ডায়াগ্রামকে কিভাবে অ্যাপ্লাই করে টেনশন ক্যালকুলেশন করতে হয়। সেকেন্ড পার্টে শিখিয়েছিলাম হরাইজন্টাল প্লেনের ওপর ব্লক থাকলে তাহলে মুভেবল পুলির ক্ষেত্রে কোন ট্রিক্স ইউজ করতে হয়। আজকের তৃতীয় ক্লাসে তোমরা ইনক্লাইন্ড প্লেনের ওপর ব্লক যখন থাকবে তখন অ্যাক্সিলারেশন ও টেনশন কিভাবে ক্যালকুলেশন করবে তার সম্পর্কে বলবো। এর মধ্যে দুটো এইচসি ভার্মারও প্রবলেম আছে। এই যে চারটে প্রবলেম ফিক্সড পুলির ওপর আমি পরপর প্রথমে আগে দেখিয়ে নেব, এবং ফাইনালি মুভেবল পুলির ক্ষেত্রে এবং ইনক্লাইন্ড প্লেন, এটা হচ্ছে আজকের মেন টপিক। ইনক্লাইন্ড প্লেন উইথ মুভেবল পুলি কিভাবে তোমরা ক্যালকুলেশন করবে টেনশন ও অ্যাক্সিলারেশনকে। তো তোমাদেরকে আমি বলেই রেখেছি যে একটা চ্যালেঞ্জ আমি নিয়েছি যে আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই ভিডিওগুলো দেখছো পরপর, তারা যে কোনো পুলির অঙ্ক নিজেদের ক্ষমতায় অনায়াসে করতে পারবে। যত রকম ভাবে চেঞ্জ করে দিক, নতুন করে দিক, কঠিন বানাক, কোনো অসুবিধা নেই। তাই প্রত্যেকে কিন্তু ভিডিওগুলো পর পর দেখবে। যারা এখনো টিউন অফ ফিজিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আজকে প্রথম দেখছো এই ভিডিওটা, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটাকে ক্লিক করো, এবং প্রথম দুটো পার্টকে অবশ্যই দেখে নিও। তারপর এই পার্টটা বুঝতে তোমাদের বেশি সুবিধা হবে। চলো তাহলে আজকে তৃতীয় পার্টে কি শেখাবো সেটা সম্পর্কে জেনে নিই। ফার্স্ট অঙ্কে আমরা দেখতে পাচ্ছি একটা ইনক্লাইন্ড প্লেন মানে আনত তল, তার উপর একটি 4 কেজি ভরের ব্লক আছে এবং একটি মাত্র স্ট্রিং এবং ফিক্সড পুলি, তার সাহায্যে একটি অপর ব্লক 1 কেজি তাকে যোগ করা আছে, সেটা ভার্টিক্যালি আছে। এক্ষেত্রে যদি তোমরা টেনশন এবং অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন করতে হয় তাহলে টোটাল কি টেকনিক বা কি ট্রিক্স সেগুলোকে ইউজ করতে হবে বলে মনে হয় তার সম্পর্কে আগে ফার্স্ট জেনে নিই। দেখো, যেহেতু এখানে পুলি ফিক্সড পুলি অ্যান্ড সিঙ্গেল স্ট্রিং, এই দুটো কন্ডিশন মেনে চলছে, তাহলে এই ফিক্সড পুলি থেকে যে কনক্লুশনে আমরা পৌঁছাই সেটা হলো থ্রু আউট দ্য স্ট্রিং অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট। অ্যান্ড সিঙ্গেল স্ট্রিং থেকে আমরা যেটা জানতে পারি যে থ্রু আউট দ্য স্ট্রিং টেনশন ইজ কনস্ট্যান্ট। তাহলে এই দুটো কন্ডিশন এইখান থেকেই আমরা পেয়ে গেলাম। এবার যদি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয় তাহলে আমি শিখিয়েছি যে কোন ট্রিক্স ইউজ করবে, সেটা হচ্ছে এ নেট ইকুয়ালস টু এফ নেট এক্সটার্নাল ডিভাইডেড বাই এম নেট। এখন এফ নেট এক্সটার্নালটাকে ফার্স্ট আগে খুঁজে নাও। তো টেনশন যেহেতু কনস্ট্যান্ট থ্রু আউট দ্য স্ট্রিং, ফার্স্টে আমরা টেনশনকে এঁকে নিলাম এবং অ্যাক্সিলারেশনও কনস্ট্যান্ট, তাই ধরে নিলাম অ্যাক্সিলারেশনটা এই ডিরেকশনে। এখন তোমাদেরকে বলছি যে অ্যাক্সিলারেশনের অ্যাকচুয়াল ডিরেকশন কি হবে সেটা যদি তোমরা ছবি থেকে না বুঝতে পারো কোনো অসুবিধা নেই, ফর্মুলা দিয়ে যখন ক্যালকুলেশন করবো সেখানেই আমরা জানতে পেরে যাব। এই তোমরা গেস করে একটা যে কোনো ডিরেকশন ধরে নাও, যা ইচ্ছা, সেটা ভুল হলে পরে এখান থেকে তোমরা বুঝতে পারবে যেটা ভুলই নির্ণয় হয়েছে এবং তখন ঠিক করে নেবে। তো চলো ফার্স্ট দেখি এফ এক্সটার্নাল সেটা এখানে কি কি আছে। যেমন 1 কেজি মাসের জন্য এফ এক্সটার্নাল যেটা হচ্ছে জি, এবং 4 এর জন্য কি হবে দেখো তোমরা, যদি আনুভূমিক তল হয় তাহলে 4 যদি থাকতো এখানে এই একই রকম স্ট্রাকচার, শুধু আনত তলের জায়গায় আনুভূমিক তল, তাহলে 4g যেটা এই 4 এর ওয়েট তাকে নালিফাই করে দিত লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিঅ্যাকশন। ফলে কোনো এক্সটার্নাল ফোর্স 4 এর ওপর তৈরি হতো না। এখানে কিন্তু তা হবে না। এখানে 4g যেটা সোজাসুজি নিচের দিকে কাজ করছে, তলের পারপেন্ডিকুলারে নয় কিন্তু। তাহলে তলের পারপেন্ডিকুলার ডিরেকশনে কি ফোর্স আছে সেটা যদি দেখো, সেটা হচ্ছে 4g cos 30, কারণ এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হয় এবং এটা তখন 4g cos 30 হয়ে যায়। এবং তলের পারপেন্ডিকুলারে এই ফোর্সটা কাজ করছে বলে যে লম্ব প্রতিক্রিয়া যেটা ওকে তল দিচ্ছে সেটা যদি n বলি, সেই n কিন্তু এখানে নালিফাই করছে 4g cos 30 কে। তাই 4g এর একটা পার্ট এখনো পড়ে থাকলো, সেটা কি, সেটা হচ্ছে 4g sin 30। একে নালিফাই করার মতন এখনো কেউ নেই।
তাহলে এক্সটার্নাল ফোর্স এক্ষেত্রে কি 4g sin 30, এবং একে ক্যালকুলেশন করলে হচ্ছে 4g sin 30 জন্য হাফ, সো 2g। এখানে তাহলে দুটো এক্সটার্নাল ফোর্স, একটা 1 এর জন্য g আর 4 এর জন্য 2g। ওকে, তাহলে স্ট্রিং বরাবর যে দুটো এক্সটার্নাল ফোর্স, তাকে যদি আমরা একটা লিনিয়ার ডায়াগ্রাম করে বোঝার চেষ্টা করি, এদিকে আছে 4, এদিকে আছে 1, এবং 4 এর ওপর যেদিকে কাজ করছে ফোর্স সেটা হচ্ছে 2g, এবং 1 এর ওপর এইদিকে ফোর্স কাজ করছে সেটা g, এবং ওভারঅল অ্যাক্সিলারেশন যেটা আমরা ধরে নিয়েছি সেটা হচ্ছে a, এবং 1 এর দিকে, মানে 4টা 1 এর দিকে মুভ করছে, সো অ্যাক্সিলারেশন এই দিকে ধরে নিয়েছি। এবার হয়তো তুমি এখন বুঝতে পারছো যে এই ডিরেকশনটাকে ঠিক ধরেছি, না ঠিক ধরিনি, কারণ 2g ইজ গ্রেটার দ্যান g, তাই অ্যাক্সিলারেশনটা ধরার উচিত ছিল এই দিকে, কিন্তু আমি তো প্রথমে আগে হিসাবটা করিনি, আমি সেই জন্য যে ডিরেকশনটা ধরে নিয়েছিলাম সেই ডিরেকশনটা এখনো রাখছি। দেখো একটু পরেই এটা যে ভুল হয়েছে সেটা প্রমাণিত হবে। তো তুমি এখানে লিখে নাও এফ নেট এক্সটার্নাল, তাহলে কি আমার ধরা অনুযায়ী আমি লিখবো, আমি কিন্তু ভুলটা বুঝে গিয়ে তারপর ঠিক করে লিখতে চাইছি না। তো চলো তাহলে লিখবো g মাইনাস 2g। কেন? কারণ আমি অ্যাক্সিলারেশনটা এদিকে ধরেছি, তাই g ইজ গ্রেটার দেন 2g এই ধরে লিখছি, ডিভাইডেড বাই টোটাল মাস দ্যাট ইজ 4 প্লাস 1। অ্যান্সার কি বেরোচ্ছে? মাইনাস g বাই 5। এই যে মাইনাসটা বেরোলো, এই মাইনাস থেকে তোমরা বুঝতে পারছো যে যে অ্যাক্সিলারেশনটা আমি ধরেছিলাম প্রথমে গেস করে সেই ডিরেকশনটা ভুল ধরেছি, তাহলে অ্যাকচুয়াল ডিরেকশন হওয়া উচিত এই দিকে, এবং তার জন্যই মাইনাস হয়েছে, এবং ভ্যালু কি g বাই 5। তো এখানে সেই ভ্যালুগুলোকে লিখে নাও আর ডিরেকশন গুলোকে চেঞ্জ করে নাও, এটা হয়ে যাচ্ছে g বাই 5, এটাও এদিকে দ্যাট ইজ g বাই 5। এবার টেনশন ক্যালকুলেশন যদি করতে হয়, 4 এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো এবং 1 এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, দিয়ে যে কোনো দুটো একটা ইকুয়েশনে ভ্যালু বসালে, এই a এর ভ্যালু বসালে আমরা টেনশন ক্যালকুলেশন করতে পারি। ফর টেনশন free body diagram for 4 kg, 4 kgর উপর এদিকে 2g এক্সটার্নাল ফোর্স কাজ করছে, এদিকে t কাজ করছে, এবং তার ফলে ওর g বাই 5 অ্যাক্সিলারেশন এইদিকে হচ্ছে। সো 2g মাইনাস t ইকুয়ালস টু মাস, ওর মাস হচ্ছে 4 ইন্টু অ্যাক্সিলারেশন g বাই 5, সো t ইকুয়ালস টু 2g মাইনাস 4g বাই 5, so 5 10g minus 4g that is 6g by 5। এই হচ্ছে টেনশন। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই, 6g by 5। এটার থেকেও তুমি ক্যালকুলেশন করতে পারতে, আমি বললাম যে কোনো একটার থেকেই তোমরা টেনশনের ক্যালকুলেশন করলে টেনশনের ভ্যালু পেয়ে যাবে। তাহলে এই প্রসিডিওরের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যদি কোনো ইনক্লাইন্ড প্লেনের ওপর বস্তুকে রাখো, সেই ইনক্লাইন্ড প্লেনের জন্য ওর ওজনের একটা উপাংশ কম্পোনেন্ট থাকে যেটা স্ট্রিং এর বরাবর থাকে, এবং সেটা এক্সটার্নাল ফোর্স হিসাবে কাউন্ট হয়, যেটা এখানে 4g sin 30। সেটা যদি আনুভূমিক হতো তাহলে তার কোনো উপাংশই থাকতো না, তার ফলে সেক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স 0 হতো, যেমন এই 4 এর জন্য এক্সটার্নাল ফোর্স 0, কিন্তু এই 4 এর জন্য এক্সটার্নাল ফোর্স 4g sin 30। এটা হচ্ছে এর মেন কনসেপ্ট ইনক্লাইন্ড প্লেনের। এরপর যদি ফিক্সড পুলি হয় তাহলে এই ট্রিক্স ইউজ করবে, নিয়ে অনায়াসে ক্যালকুলেশন করবে। ওকে, চলো এবার নেক্সট প্রবলেমটা দেখে নিই। এবার আমরা 2 নম্বর প্রবলেমে দেখি একই রকম ভাবে আবার একটা ইনক্লাইন্ড প্লেন বা আনত তল আছে, এখানে দুটো পুলি আছে এবং একটা হরাইজন্টাল প্লেনও আছে। 4 কেজি ভরের ব্লকটা ধরলাম ইনক্লাইন্ড প্লেনের ওপর আছে, যে ইনক্লাইন্ড প্লেনের ইনক্লিনেশন 30 ডিগ্রি, এবং সেকেন্ড যে ব্লকটা ধরলাম 6 কেজি সেটা আনুভূমিক তলের উপর আছে, এবং তলগুলো সব ফ্রিকশনলেস। ফ্রিকশন থাকলে এক্সট্রা ফ্রিকশনাল ফোর্সকে ইনক্লুড করতে হয়, সেটা আমি ফ্রিকশন ক্লাসে গিয়ে বলবো। তো আমরা এখানে সব ফ্রিকশনলেস ধরে নিচ্ছি, ফ্রিকশনলেস। ওকে, এবার এই দুটো পয়েন্ট এখানে মানছে কিনা দেখি চেক করে। ফিক্সড পুলি, সিঙ্গেল স্ট্রিং। ফিক্সড পুলি, হ্যাঁ দুটো পুলি আছে বাট দুটোই ফিক্সড, সো এটা স্যাটিসফাইড হচ্ছে। সেকেন্ড সিঙ্গেল স্ট্রিং, এটাও স্যাটিসফাইড হচ্ছে। তাহলে ফিক্সড পুলি হওয়ার জন্য অ্যাক্সিলারেশন থ্রু আউট দ্য স্ট্রিং ইজ কনস্ট্যান্ট, ধরলাম সেটা হচ্ছে a।
এবার এই ডিরেকশনটা আমি মন গড়া ধরে নিলাম, ফর্মুলা থেকে ক্যালকুলেশন করলে আমরা এর অ্যাক্সিলারেশনের অরিজিনাল ডিরেকশন বুঝতে পেরে যাব। সিঙ্গেল স্ট্রিং ফলে টেনশন সেটাও কনস্ট্যান্ট, এবং এটার ভ্যালু ধরলাম টি, এবং টি এদিকে এবং টি এইদিকে। এবার অ্যাক্সিলারেশন যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? এ নেট ইজ ইকুয়ালস টু এফ নেট এক্সটার্নাল ডিভাইডেড বাই এম নেট। আমি বলেইছি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই হলে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন করে নিতে পারবে। এবার দেখো এখানে এক্সটার্নাল ফোর্স কোনগুলো আছে। 6 কেজি ভরের ব্লকটা হরাইজন্টাল সারফেসের উপর থাকার জন্য এর উপর এক্সটার্নাল ফোর্স তৈরি হবে না, কারণ একটু আগেই শিখিয়েছি 6G কে নালিফাই করে দেবে নর্মাল রিঅ্যাকশন, সো এক্সটার্নাল ফোর্স ইজ 0। 4 কেজি যেহেতু ইনক্লাইন প্লেনের উপর আছে, ওর জন্য এর উপর যে এক্সটার্নাল ফোর্স সেটা হয়ে যাবে 4G sin 30, দ্যাট ইজ 4G ইন্টু হাফ মানে 2G। এবার এটাকে একটা লিনিয়ার ডায়াগ্রামে শো করছি। 4, 6, এই 4 এর উপর এদিকে দেখতে পাচ্ছি 2G এবং 6 এর উপর কিছু নেই। আর আমি অ্যাক্সিলারেশনের ডিরেকশন ধরে নিয়েছিলাম কি 4 থেকে 6 এর দিকে, 4 থেকে 6 এর দিকে। তো এবার ধরো সেই অনুযায়ী আমরা এই ফর্মুলায় লিখছি, তাহলে এফ নেট এক্সটার্নাল, যেহেতু 2G-টা অ্যাক্সিলারেশনের অপোজিট দিকে, তাহলে নেট এক্সটার্নাল সেখানে কি লিখবো? -2G। 6 এর উপর তো কোনো ফোর্সই নেই এক্সটার্নালি, তাই লিখছিও না। সো -2G ডিভাইডেড বাই টোটাল মাস, দ্যাট ইজ 4 প্লাস 6, -2G বাই 10, সো -G বাই 5। মাইনাস থেকে আবার বুঝতে পারছি যে ডিরেকশনটা আমি ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম, তাহলে ঠিক করে নিই। ডিরেকশনটা এদিকে হবে এবং ভ্যালু হবে G বাই 5, G বাই 5। ডিরেকশনটা এইদিকে, এক্ষেত্রেও ডিরেকশনটা এদিকে এবং G বাই 5। এবার টেনশন ক্যালকুলেশন করতে হবে। টেনশন ফ্রি বডি ডায়াগ্রাম ফর দিস ব্লক অর দিস ব্লক, যে কোনো একটা ক্যালকুলেশন করতে পারো। কোনটা সোজা হবে, এটা না এটা? বুঝতে পারছি এটা সোজা হবে। চলো 6 এর জন্যই অ্যাপ্লাই করি। 6 এর ওপর এদিকে টেনশন কাজ করছে এবং ওর অ্যাক্সিলারেশন এদিকে G বাই 5, সো T ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন 6G বাই 5, সো T ইকুয়ালস টু 6G বাই 5। এই হচ্ছে প্রসেস। এবার চলো নেক্সট প্রবলেমটায় যাই। এটা HC ভার্মা বইতে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদিও ইন্টারনেটে তোমরা সার্চ করলে ওখানে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে এর সলিউশন পেয়ে যাবে, যেটা আমি এখন দেখাতে চলেছি, কিন্তু আমার না প্রসেসটা ঠিক পছন্দ হয় না। অনেক বড়, অনেক সময় ভুল ইকুয়েশনও লেখা থাকে, ক্যালকুলেশন করতে জটিলতা বাড়ে। তোমরা ইন্টারনেটে সার্চ করলে দেখতেও পাবো। তো চলো আজকে যে প্রসেসটা আমি এখন শেখাবো, যেটা আমার অলরেডি শেখানোর টেকনিক গুলোর ওপর, তাতে তোমাদের অনায়াসে হবে। আমি তো বলেইছি প্রসেসকে সোজা করে করাবো এবং কনসেপ্ট ভালো করে তৈরি করাবো। চলো এই প্রশ্নটা দেখে নিই। এক্ষেত্রে আবার ইনক্লাইন্ড প্লেনের ওপর একটা ব্লক আছে, এটা হচ্ছে 100 গ্রাম, দুটো পুলি আছে ফিক্সড পুলি, সিঙ্গেল স্ট্রিং, এদিকে আছে 50 গ্রামের একটা অবজেক্ট, এদিকে আছে 500 গ্রামের আরেকটা অবজেক্ট। ইনক্লাইন্ড প্লেনের ইনক্লিনেশন 30 ডিগ্রি। এবার প্রশ্ন করে যে এই 500 গ্রামের যে অবজেক্টটা আছে তার অ্যাক্সিলারেশন কি হবে? এইটুকুনি প্রশ্ন। তো তোমরা দেখো এখানে যে অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন করতে হবে, পুলি কটা আছে? পুলি দুটো আছে। ফিক্সড পুলি, ইয়েস ফিক্সড, সো অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট। টেনশন দুটো স্ট্রিং এখানে, সো 2 স্ট্রিং, দুটো স্ট্রিং মানে টেনশন কনস্ট্যান্ট অ্যান্ড দুটো ভ্যালু আছে। একটাকে ধরলাম আমি T1 আর একটাকে ধরলাম T2, সো T1 অ্যান্ড T2। ওকে, এই টেনশনটাকে আমি ধরলাম T1। ওকে, থ্রু আউট দ্য স্ট্রিং কনস্ট্যান্ট এবং T1 ভ্যালু, এবং এই স্ট্রিং এর উপর টেনশনটা ধরলাম T2 এবং থ্রু আউট দ্য স্ট্রিং এটাও কনস্ট্যান্ট। এবার যেহেতু ফিক্সড পুলি, সো অ্যাক্সিলারেশনের ফর্মুলা আমরা শিখেছি, A net is equals to F net external divided by M net
এফ নেট এক্সটার্নালি ক্যালকুলেশন করতে হবে। দেখো 50 গ্রাম, ওর ওয়েট যদি এসআই পদ্ধতিতে ক্যালকুলেশন করি সেটা হয় 0.05 কেজি। তার ফলে ওর ওপর যে এক্সটার্নাল ফোর্স মানে গ্র্যাভিটির জন্য যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে 0.05 জি। 500 গ্রাম মানে 0.5 কেজি, ফলে এক্সটার্নাল ফোর্স 0.5 জি। এবার দেখো 100 গ্রাম, এই 100 গ্রাম ইনক্লাইন্ড প্লেনের ওপর রয়েছে, তাহলে ওর ওপর যে এক্সটার্নাল ফোর্স কাজ করবে সেটা ওর ওজনেরই একটা উপাংশ হবে, যেটা তল বরাবর নিচের দিকে হবে। ওকে, তো 100 গ্রাম মানে আমি ধরলাম 0.1 কেজি এসআই পদ্ধতিতে ক্যালকুলেট করে নিয়ে এবার ইনক্লাইন্ড প্লেন বরাবর যে এক্সটার্নাল ফোর্স যেটা উপাংশ সেটা হবে কি 0.1 জি সাইন 30 ডিগ্রি, কারণ 30 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। সো 0.1 জি ইন্টু 1/2 দ্যাট ইজ 0.05 জি। তো এবার এটার লিনিয়ার ডায়াগ্রাম ড্র করে নাও সোজা হওয়ার জন্য। আমি তো এতক্ষণ করে তাই দেখাচ্ছি যে লিনিয়ার ডায়াগ্রাম আঁকলে তোমাদের অনেক সোজা হয়ে যায় বিষয়গুলো। সো এই হচ্ছে বিষয়। ওকে, তো এটা হচ্ছে 0.05, এটা 0.1, 0.5, এই তিনটে মাসের ছিল। তো এর উপর এক্সটার্নাল ফোর্স সেটা 0.05 জি। 100 গ্রামের যেটা তার উপর এক্সটার্নাল ফোর্স সেটা এই দিকে এবং সেটা হচ্ছে 0.05 জি, এবং 500 গ্রামের উপর এক্সটার্নাল ফোর্স এই দিকে এবং দ্যাট ইজ 0.5 জি। ওভারঅল অ্যাক্সিলারেশন আমি কোন একটা নির্দিষ্ট দিকে ধরে নেব, কারণ অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট ডিউ টু ফিক্সড পুলি। তো আমি এদিকে ধরে নিলাম, হতে পারে ভুল ধরেছি, সেটা পরেই বুঝতে পারবো। তাহলে ডিরেকশন অফ অ্যাক্সিলারেশন ইন দিস ডিরেকশন। ওকে, এই যে দেখে বুঝতে পারছো। সো এফ নেট এক্সটার্নাল ইজ ইকুয়ালস টু এটা মাইনাস এই দুটো হবে, কারণ অ্যাক্সিলারেশনের দিকে আছে 0.5 জি আর অ্যাক্সিলারেশনের বিপরীত দিকে আছে দুটো ফোর্স, একটা হচ্ছে কি 0.05 জি এন্ড 0.05 জি। তাহলে এই দুটোকে বিয়োগ করে লিখতে হবে। সো 0.5 জি মাইনাস 0.05 জি minus 0.05 g divided by total mass. So 0.05 plus 0.1 plus 0.5. এবার এটাকে আমি এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 0.5 g minus 0.05 plus 0.05 g divided by এটা যোগ করলে হচ্ছে 0.65। এটার ভ্যালু হচ্ছে তাহলে 0.4, যোগ করে বিয়োগ করলে এটা দাঁড়াচ্ছে এবং এটা হচ্ছে 0.65, দ্যাট ইজ 40/65 জি, এবং এটা হচ্ছে 8 ডিভাইডেড বাই 13, সো 8/13 জি। এই হচ্ছে অ্যাক্সিলারেশন, এবং অ্যাক্সিলারেশনের ডিরেকশন পজিটিভ থেকে আমরা বুঝতে পারছি যে ডিরেকশনটা আমরা ধরে নিয়েছি সেটা ঠিকঠাক, এবং দ্যাট ইজ ইকুয়ালস টু 8/13 জি। তাহলে এই ডিরেকশনটা এই 500 গ্রামের ক্ষেত্রে এই দিকেই হচ্ছে এবং তার ভ্যালু 8/13 জি। ডিরেকশন তাহলে কোন দিকে? ডাউনওয়ার্ড। এটা লিখতে হবে, ডিরেকশনটার ঠিকঠাক ভাবে বলতে হবে যে কোন দিকে, ভ্যালুটাও বলবে এবং ডিরেকশনটাও বলবে, কারণ অ্যাক্সিলারেশন হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ওকে, 8/13 জি এন্ড ডাউনওয়ার্ড ডিরেকশন। চলো এইচসি ভার্মার এই জটিল অঙ্কটা কত সহজে তোমরা করলে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি, সেটাও ইনক্লাইন প্লেনের ওপর, কিন্তু একটা না, দুটো ইনক্লাইন প্লেন। চলো দেখি। এবারে চতুর্থ প্রবলেমে আমরা আবার ইনক্লাইন প্লেন দেখছি। এখানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা একটু অন্যরকম, 37 ডিগ্রি। ধরলাম এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই 37 অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের ওপর যে বডিটা আছে, যে ব্লকটা আছে, সেটা ধরলাম 4, এবং পুলির ওপর দিয়ে গিয়ে আরেকটা ব্লক 2, এই পুলিটা ফিক্সড। তাহলে এই অঙ্কটা করার জন্য দুটো ইনক্লাইন প্লেনের জন্য দুটো উপাংশকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তোমরা বুঝতেই পারছো অসুবিধা হচ্ছে মনে হয় 37 ডিগ্রি। মনে রাখবে নিট যেই পরীক্ষায় এই অ্যাঙ্গেলটাকে খুব ইউজ করে। এই অ্যাঙ্গেলটার ক্যালকুলেটর তো তোমাদের ইউজ করতে দেবে না, কিন্তু এই অ্যাঙ্গেলটাকে কিভাবে সহজে তোমরা ক্যালকুলেট করতে পারো তার জন্য আজকে কিছুটা দেখাবো একটা পার্ট। তো তোমরা আগে প্রসেসটা দেখে নাও যে কিভাবে ক্যালকুলেশন করবে। দেখো এইখানেও
আগের প্রবলেমগুলোর মতন ফিক্সড পুলি, so acceleration is constant, again single string, so tension T equals to constant, আমরা টেনশনটাকে T দেখিয়ে নিলাম, অ্যাক্সিলারেশনটাকে এদিকে আঁকলাম, ধরলাম A। তাহলে A নেট যদি আমরা ক্যালকুলেশন করি, F নেট এক্সটার্নাল ডিভাইডেড বাই M নেট। F নেট এক্সটার্নাল দেখো কি কি হবে, দেখো 4 কেজির যে বডিটা আছে, যে ব্লকটা আছে, তার উপর এইদিকে এক্সটার্নাল ফোর্স থাকবে, সেটা হচ্ছে 4G sin 37 ডিগ্রি, এবং 2 এর ওপর এক্সটার্নাল ফোর্স এদিকে কাজ করবে, আমরা বুঝতে পারছি, কিন্তু অ্যাঙ্গেলটা কি, যদি 37 হয় 90 হয় তাহলে এটা হয়ে যাচ্ছে 53 ডিগ্রি, সো 2G sin 53 ডিগ্রি। এবার লিনিয়ার ডায়াগ্রাম আবার ড্র করে নাও, 4 2 4 এর উপর এদিকে 4G sin 37 ডিগ্রি, এদিকে 2G sin 53 ডিগ্রি, ওভারঅল অ্যাক্সিলারেশন এই ডিরেকশনে আমরা ধরে নিয়েছি। আমি বললাম একটু আগে যে 37 ডিগ্রি কিভাবে ভ্যালু নির্ণয় করতে হয় সেটা বল। দেখো এক্ষেত্রে তোমরা একটা এরকম ট্রায়াঙ্গেল করে নেবে, সমকোণী ত্রিভুজ করে নেবে, এবং সমকোণী ত্রিভুজের এদিকে 3, এদিকে 4, এদিকে 5, মানে অতিভুজটা হচ্ছে 5, লম্ব 3, ভূমি 4। তাহলে সাইন 37 হয়ে যাবে লম্ব বাই অতিভুজ, 3/5, cos 37 হয়ে যাবে কত, 4/5, ভূমি বাই অতিভুজ। এখন এটাকে আমি 37 ধরেছি, তার জন্যই তো এটা হচ্ছে ভ্যালুগুলো, আর এটা 90 ডিগ্রি হওয়ায় তাহলে এইটা কত, 53 ডিগ্রি, বোঝাই যাচ্ছে। তাহলে 53 ডিগ্রি যদি ওই কোণটা হয়, তাহলে সাইন 53 ডিগ্রি কত হবে, সাইন 53 মানে লম্ব এটা, অতিভুজ এটা, তাহলে 4/5 cos 53, ভূমি বাই অতিভুজ, সো 3/5। এই প্রসেসটা মনে রেখো, এতে তোমাদের এই ধরনের দেখবে 37 53 দিয়ে অনেক অঙ্ক দেয়, এই অ্যাঙ্গেলটাকে খুব ইউজ করে, তাই এই অ্যাঙ্গেলটা যদি খুব ইউজ করে, এই টেকনিকটাকে ইউজ করবে, পাশে ড্র করে নিয়ে তোমরা যে কোনো সাইন হোক কস হোক তার ভ্যালু নির্ণয় করে ফেলতে পারো। ওকে, তাহলে 4G sin 37 ছিল, so 4G into 3/5, 2G sin 53 ছিল, so 2G 4/5। এবার আমরা এই ফর্মুলার মধ্যে মান বসালে টুয়ার্ডস দ্য অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে 8G/5, এবং অ্যাক্সিলারেশনের অপোজিট দিকে হচ্ছে 12G/5, সো 8G/5 মাইনাস 12G/5 ডিভাইডেড বাই টোটাল মাস 6, সো এটা হয়ে যাচ্ছে 6 5, এটা মাইনাস 4G, that is equals to minus 4G/30 minus 2G/15। মাইনাস থেকে বুঝতে পারছি যে ডিরেকশন যেটা আবার ধরেছিলাম সেটা আবার ভুল ধরা হয়েছিল, এবং অ্যাকচুয়াল ডিরেকশন এদিকে হবে, মানে এই ডিরেকশনটা এই ডিরেকশনে হবে, এবং তার ভ্যালু হচ্ছে 2G/15, 2G/15। এবার তোমরা যে কোনো একটা বডিকে ধরে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে টেনশন ক্যালকুলেশন করে দেবে। চলো এবার নেক্সট অঙ্কটা দেখে নিই। নেক্সট অঙ্কটা মুভেবল পুলির ক্ষেত্রে, তাই এক্ষেত্রে এই ট্রিক্স অ্যাপ্লাই করা যাবে না, আমি এটা গত ক্লাসে পার্ট 2 তে আমি শিখিয়েছি। তো এক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখে নিই। এখানেও আবার ইনক্লাইন্ড প্লেন থাকবে, এবং এক্ষেত্রে আমরা যে ট্রিক্সটা ইউজ করব সেটা কি হবে চলো দেখে নিই। ইনক্লাইন প্লেন 30 ডিগ্রি ধরলাম অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, এর ধরলাম এম মাস, এটা এইচসি ভার্মার প্রবলেম, তাই আমি যেটা ভ্যালু দেওয়া আছে m2m দেওয়া আছে আমি সেটাই লিখছি, এইচসি ভার্মা। এটা ফিক্সড পুলি, ওকে। এর উপর দিয়ে এখানে একটা মুভেবল পুলি আছে, এবং এটা হচ্ছে 2m, ওকে। এটা ওয়ালে গিয়ে ফিক্সড হয়েছে, সো এখানে ফিক্সড পুলি নয়, এটা মুভেবল পুলি। আর ডবল স্ট্রিং, 2 স্ট্রিংস। মুভেবল পুলি হওয়ার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করতে শিখিয়েছি, AP equals to A1 plus A2/2,
এপি কি? এপি হচ্ছে পুলির অ্যাক্সিলারেশন। ধরলাম পুলির অ্যাক্সিলারেশন নিচের দিকে এপি, আমি ধরে নিচ্ছি, ডিরেকশনটা তো আমরা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবো ভুল করেছি না ঠিক করেছি। আর A1 A2 হচ্ছে এর দুপাশে যে স্ট্রিং আছে তাদের অ্যাক্সিলারেশন A1 A2। এবং আমি বলেছিলাম যে ডিরেকশনটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। যদি নিচের দিকে হয় তাহলে নেগেটিভ, যদি ওপর দিকে হয় পজিটিভ, যদি সামনের দিকে হয় পজিটিভ, যদি পেছনের দিকে হয় পজিটিভ। মানে this direction and this direction is taken to be positive এবং এর অপোজিট গুলো হবে নেগেটিভ। ওকে, তো যদি এটা নিচের দিকে নামে তাহলে এটাও নিচের দিকে নামছে, এটাও নিচের দিকে হওয়া উচিত, তাহলে এগুলোকে নেগেটিভ ধরবো। ওকে, এবার টু স্ট্রিং, সো টেনশন কনস্ট্যান্ট, বাট দুটো হবে, একটাকে ধরলাম T1 আর একটাকে ধরলাম T2। তাহলে এই স্ট্রিংটা একটা স্ট্রিং, এটা আরেকটা স্ট্রিং, তো এটাকে আমি T1 বলছি, এটাও তাহলে T1, এটা T1 আর এটা হয়ে যাবে T2। এখন আমরা জানি যে যদি কোনো পুলির ওপরে দুটো টেনশন থাকে তাহলে তার নিচের দিকে এই টেনশনটা এই দুটোর অ্যাডিশন হয়ে যেটা রেজাল্ট হয় সেটা হয়ে যায়, তাহলে 2T1 এইদিকে হয়ে যাচ্ছে, তাহলে এই টেনশনটা 2T1। ওকে, আর অ্যাক্সিলারেশন এর আমি ধরে নিলাম A। ওকে, আমি এটা ধরে নিচ্ছি যে এই ব্লকটা A অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে উঠছে, তাহলে A যদি হয় তাহলে এই A1টা কত হয়ে যাবে? এই ওয়ানটা তো এই স্ট্রিংটা তো এখানেই এসছে, তাহলে A যদি অ্যাক্সিলারেশন A হয় A1টারও অ্যাক্সিলারেশন A হবে, শুধু কি নিচের দিকে হচ্ছে, তার ফলে A1 এর জায়গায় আমরা কি লিখবো? মাইনাস A। এবার A2, A2 এর দিকে যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটার একটা পার্ট একদম ওয়ালের সঙ্গে ফিক্সড হয়ে আছে, ফলে এই দড়িটা মুভ করবে না, ফলে এর অ্যাক্সিলারেশন 0 হবে, তাহলে এই ডিরেকশন থাকছে না। সো প্লাস 0 ডিভাইডেড বাই 2 মাইনাস A/2। তাহলে পুলির অ্যাক্সিলারেশন যেটা এপি বলেছিলাম সেটা কি হচ্ছে? মাইনাস A/2 নিচের দিকে হওয়ার জন্য, যেহেতু আমি ডিরেকশনটা অলরেডি দেখিয়ে দিয়েছি তাহলে এই মাইনাসটা লেখার দরকার নেই, A/2 ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। তাহলে এর যে অ্যাক্সিলারেশন, এর অ্যাক্সিলারেশন তার অর্ধেক হচ্ছে। তো আমি করলাম কি, এই ভ্যালুটাকে আমার হিসাবের সুবিধার জন্য, আমার তো এখনো অ্যাক্সিলারেশনের ভ্যালু বেরোয়নি, একটু পরে বেরোবে, তো আমি এটাকে A ধরে নিলাম। এর অর্ধেক হয় এটা, তার মানে এটা কি হয়ে যাবে? এটা 2A হয়ে যাবে, তাহলে এটাও 2A, মানে এই ব্লকটা 2A অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে উঠছে, তার ফলে এই স্ট্রিংটা 2A নিয়ে নামছে, এই স্ট্রিংটার অ্যাক্সিলারেশন 0, তাহলে পুলির অ্যাক্সিলারেশন হচ্ছে A। দেখো তুমি এখানে 2A যদি বসিয়ে দাও A1 এর জায়গায়, তাহলে এটাও কিন্তু মাইনাস A হয় নিচের দিকে। ওকে, তো চলো এবার ফ্রি বডি ডায়াগ্রাম থেকে টেনশন গুলো ক্যালকুলেশন করি এবং অ্যাক্সিলারেশন যেটা A ধরে নিয়েছি তার ভ্যালু কি হয় সেটা দেখে নিই এম এর ক্ষেত্রে। সো এম এর জন্য লিখলাম, এদিকে আছে ওর, এদিকে এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে mg sin 30 হবে, সো mg/2, mg/2, এদিকে থাকবে T1 এবং আলটিমেটলি ওর এদিকে অ্যাক্সিলারেশন হচ্ছে 2A, সো T1 minus mg/2 equals to mass into acceleration, that is 2A, so 2ma। সেকেন্ড বডি 2m, এর ওপর নিচের দিকে 2mg কাজ করছে, ওপর দিকে কাজ করছে 2T1, 2T1 যেটা T2 আমি ক্যালকুলেশন করলাম একটু আগে, 2T1, এবং তার ফলে ওর নিচের দিকে অ্যাক্সিলারেশন হচ্ছে A, কারণ পুলিটা যদি A অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামে, এই ফিক্সড স্ট্রিং দেখতে পাচ্ছি, তাহলে স্ট্রিং এর সঙ্গে জুড়ে থাকা এই 2m সেও A অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামবে, তাই ওর অ্যাক্সিলারেশনও A। সো 2mg minus 2T1 equals to mass, ওর মাস ছিল 2m, mass into acceleration, that is A। এবার এই দুটো ইকুয়েশন থেকে যদি আমরা সলভ করি অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন করতে পারবো। এখানে T1 আছে, এখানে 2T1 আছে, তাহলে এই পার্টটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিই, তাহলে হিসাবে সুবিধা হবে আমার। মাল্টিপ্লাই করার পর লিখলে এটা হয়ে যাচ্ছে 2T1 minus 2 into mg/2 equals to 4ma। এবার এই দুটোকে যোগ করে দাও, দেখতে পাচ্ছ এগুলো কেটে যাচ্ছে, T1 T1, সো এটা হয়ে যাচ্ছে কি 2mg minus mg
equals to 6 ma. So mg equals to 6 ma. m cancel out হচ্ছে, so g equals to 6a. a equals to g by 6. তাহলে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম, এবং এই অ্যাক্সিলারেশনটাই হচ্ছে এই পুলির অ্যাক্সিলারেশন। So pulley acceleration is g by 6 in the downward direction, and m ব্লকের acceleration হচ্ছে 2g by 6 in the upward direction through the inclined plane বা along the inclined plane. এবার যদি টেনশন ক্যালকুলেশন করতে হয়, টেনশনের জন্য যে কোনো ফর্মুলার একটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। হয় এই ইকুয়েশনটাকে তুমি ইউজ করো, না হয় সেকেন্ডের জন্য যে ইকুয়েশন এটাকে ইউজ করো। আমি এটাকে ইউজ করছি কারণ এখানের মধ্যে টিটা ক্যালকুলেশন হয়ে যাবে এবং টি এর সঙ্গে কোনো 2 মাল্টিপ্লাই নেই বা কিছু নেই। চলো এটার থেকে ক্যালকুলেশন করলে t1 মাইনাস mg বাই 2 ইকুয়ালস টু 2ma। এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই, এর ভ্যালু কত, g বাই 6। সো t1 ইজ ইকুয়ালস টু mg by 3 plus mg by 2, 6, 2mg plus 3mg, that is 5mg by 6। এটার ভ্যালু হচ্ছে t1। t1 এর ভ্যালু তাহলে কি 5mg by 6। সো এটার জায়গায় আমরা লিখে নিই 5mg by 6, এবং এই যে t2 যেটা 2t1, তাহলে এর ভ্যালু কত, 10mg by 6। ওকে, 2t1 মানে t2 এর ভ্যালু এবং t1 এর ভ্যালু 5mg by 6। তাহলে পুরো বিষয়টা তোমরা ভালো করে বুঝলে, কোনো অসুবিধা নেই। আজকের এই ক্লাস থেকে তাহলে তোমরা ইনক্লাইন প্লেন, মুভেবল পুলি অর ফিক্সড পুলি সবার ক্ষেত্রে কিভাবে অ্যাক্সিলারেশন টেনশন ক্যালকুলেশন করতে হয় ভালো করে বুঝলে। প্রত্যেকটা ক্লাস এভাবেই দেখবে, এরপরে আমি আরো জটিল জায়গায় যাব যেখানে মাল্টিপল স্ট্রিং থাকবে। তো আজকের এই পুরো ক্লাসটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ।